প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন কিংবদন্তি দোতারা বাদক ওস্তাদ আশুতোষ শীল গত ৩/৪/২০২৪ তারিখ রোজ বুধবার রাত আনুমানিক ৯টা ৫০ পরলোক গমন করেন। আজ সকলেই আমরা তাকে স্মরণ করছি। তাই আসুন আমরা সকলে এই গুণী শিল্পীর আত্মার শান্তি কামনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এর সাথে শিল্পীর স্মরণে তার একটি সাক্ষাৎকার আপনাদের মাঝে প্রচার করা হয়েছে, চলুন আমরা শুনে আসি। দাদা, আমরা দুদিন ধরে এখানে আপনার বাবাকে নিয়ে কিছু কাজ করবার চেষ্টা করছি, গান রেকর্ড হচ্ছে। তো আপনার বাবা তো নিঃসন্দেহে মানে বড় মাপের, এটা আমরা বিচার বিবেচনা করছি, কিন্তু আপনার কাছে আপনার বাবা হিসাবে প্রথমত একটু জানতে চাইবো, তারপরে তার গান নিয়ে আপনার কিছু বলার থাকলে। জি জি, বলেন বলেন। হ্যাঁ, আপনি বলেন। প্রথম আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা কিন্তু আগে কেউ নেয় নাই, তাহলে কিন্তু অনেক কিছু আরও ভালো হতো। আর বাবার সম্বন্ধে আমি বাবাকে যতটা পাইছি, উনি একটা আধ্যাত্মিক লাইনের লোক ছিলেন, এবং সে 1947 সনের আগে তো ওনাকে ওই কবি জসীমউদ্দিন নিয়ে যান আর কি, ওই কলকাতা। উনি থাকতেন রাইটার্স বিল্ডিংয়ে, সেখানে যে ওই দেখেন যে কাজী আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর আব্বাস উদ্দিন, তাহলে বয়স জ্যেষ্ঠ হলো কাজী নজরুল ইসলাম, তারপরে হলো কবি জসীমউদ্দিন, আর কবি জসীমউদ্দিনের চেয়ে ছোটো হলো আমার বাবা কানাইলাল শীল আর আব্বাস উদ্দিন। তো ওখানে যাই, তো আমি মজার একটা ঘটনা না বললেও পারছি না, বাবার মুখে যেটা শুনছি, তখনকার দিনে এই পল্লী ভাটিয়ালি এগুলা ভাই কোনোটাই রেকর্ড করতো না, গ্রামফোন রেকর্ড ছিল কয়েকটা কোম্পানি, HMV যেটাকে বলে হিজ মাস্টার ভয়েস, মেগাফোন টুইন। তো আমি বাবার মুখে আমি সরাসরি শুনছি, ওনার সঙ্গে মেজতাম, ব্যক্তি হিসেবে খুব ভালো ছিল, তবে যখন শিখিতেন না বলে একটু রাগ হইতেন অনেক। তো আপনি বাবার কাছে কি কি শিখেছেন? বাবার কাছে আমি ওই দোতারাটাই শিখছি। আর গান টান যা শুনতাম, এই যে আমাদের শিল্পী যে কাননবালা সরকার, অদ্ভুত কণ্ঠ ছিল তার। সে এখন পুরোপুরি নিজের বলে মনে লজ্জা করে এক বসায় কমসে কম 50-60টা গান গাইতেন। তা আমি দুইটাই শুনবো, ওর গান আসলে গান শুনতাম, তো ওনার যন্ত্র নাই, গ্রামে গেছেন, আর বাবার দোতারা আসলে দোতারা শুনতাম। তো আর একটা কথা না বললেই পারি না, এসে আমার যে আমি সংক্ষেপে বলে যাই, আমার বাবার কাছে আমি শিখছি। হঠাৎ আমার ভাই, কিন্তু সে আমার কনিষ্ঠ, আমি হলো ভাই বোনের মধ্যে সন্তানের মধ্যে পঞ্চম, আর আমার ওই ভাই হলো কনিষ্ঠ। আমরা 4 ভাই 4 বোন 3 ভাই। তার হলো আমি ভাইদের মধ্যে সন্তানের মধ্যে পঞ্চম, ভাইদের মধ্যে দ্বিতীয়। বড় ভাইয়ের নাম মারা গেছেন কুমুদকান্ত শীল, উনিও এই চিটাগাং বেতারের স্টাফ আর্টিস্ট ছিলেন, পরবর্তী ঢাকা আনছিলাম। তারপরে ভাই হলো অবিনাশ চন্দ্র শীল, তিনি ছোটোবেলার থেকেই সঙ্গীতে যার নাকি আমি সবাই বলতাম, আমার বাবার তো বলা হয় দোতারা জাদুকর, আমার ভাইকে আমি বলতাম বড় বড় উস্তাদ হতে, বলতো যে জাদুকরের জাদুকর, কারণ বাবা যে জিনিস করছেন সেটাই খারো উপরে করছেন সে। এবং সে ছোট যখন তাও গানের সুর করছেন বেশিরভাগ, আমি বসে থাকতাম, এবং সেই শুনতে আমি দেখছি আমার বাবাকে যে সুন্দর একটা গান লিখলি। ওনার সবচেয়ে প্রিয় শিল্পী ছিল এই যে কাননবালা সরকার আব্দুল আলিম, যে কখন আব্দুল আলিম আমাদের আলিম চাষা সর্দিও বাসায় আসবেন ওই গানটা দেবেন। আর আব্দুল আলিমেরও ছিল যে কখন উস্তাদের কাছ থেকে গানটা নেবে, কাননও তাই কানন তো ইচ্ছা করে দিত। তো বাবা যখন কলকাতা, সেটাই বলছে আর কি, তখন এই গান গাঁও গ্রামে গান কোনো রেকর্ড করতে পারে নাই কেউ, কাজী নজরুল ইসলামও না, কবি জসীমউদ্দিন না। তখন ওই কবি জসীমউদ্দিন তো বাবাকে নিয়ে গেলেন কলকাতা আমাদের ফরিদপুর বাড়ির থেকে। তো ওই আপনার নাম ধরে ডাকতেন বাবাকে, আর আমার বাবা বলতেন কবি সাহেব। আমি দেখছি কবি জসীমউদ্দিন রে, তবে কাজী নজরুল ইসলামে দেখছি, কিন্তু ওই যে যখন ওনার মানে উনি কথা বলতে পারেন না, ধানমন্ডি আসছেন স্বাধীন হওয়ার পর, তখন আমি বাবার সাথে দেখছি, বাবাকে দেখলি চাই থাকতেন। তো এসব বাবারা দেখতাম খুব মন খারাপ করতে, এত একজন কবি। তো তার কাছ থেকেও বাবা অনেক কিছু শিখছেন। তারপরে বলছে কানাই তুমি রেকর্ড করো এসে ওই কিছু গ্রামফোন রেকর্ড, কিন্তু ওই গান তো পল্লীগীতি কেউ রেকর্ড করে না। তখন
ইয়া বলছেন এই আব্বাস উদ্দিন, না কবি জসিমউদ্দিন বলছেন কানাই নাম ধরে রাখতেন বাবার, তুমি দোতারাটা বাজা ভাই আব্বাস, তুমি ওই গানটা গাও তো গাড়িয়াল ভাই। তখন কোনো যন্ত্রই নেই, শুধু হারমোনিয়াম আর দোতারা। তখন নাকি ওই গানটা গাইতেছিলেন, বাবা বাজাইছেন। ওই টাইমে ওই যে আপনার হিজমাস্টার ভয়েজের এসএমবির যে ইংরেজ মালিক ড্রেক কুক, আমার নামটা খুব মনে আছে, তখন আর কি যাইতেছিলেন, দেখছেন এই জিনিসটা কি, তো চলে আসেন ওই বিল্ডিংয়ে। তখন আশ্চর্য হয়ে গেছেন যে ব্যাপারটা কি, সবাই ওনাকে খুব অনার করছেন। তারপর বলছেন ঠিক আছে ঠিক আছে, এই বাবাকে বলছে যে খালি দোতারাটা বাজাইছেন, হঠাৎ করে লাভ দেয় নাকি ওনারে হাত ধরছেন যে হাতে কি কোনো মেশিন দিকে দেখছেন না, ঠিক আছে 4টে গান ইপি রেকর্ড বলা হয়তো, 4টে গান আর 10 টাকা বলা হয়তো লং পেলে, আমার বাবার কাছে আমি শুনছি। তো তখন এই 4টে গান করছেন কেবল, ওই গ্রামোফোন রেকর্ড তখন অনেক অনেক মানে খরচ ছিল করে। তখন ওই 4টে গান ছাইড়ে দিয়েছেন বাজারে ওই ড্রেক কুক ম্যানেজার এসএমবির, তখন সব গানটি ডেকে দিয়েছে, তখন আরও করো এখন লং পেলে। তারপরে ওই কবি জসিমউদ্দিন গান, বাবার অনেক গান যারা গাইছেন, কমলা ধুরিয়া, তারপরে অনন্তবালা বৈষ্ণবী, তারপরে ওই যে আপনার এস.ডি. বর্মনও গান গেছেন, শশীদ অনেক গান অনেকেই গাইছেন। তো আমি এস.ডি. বর্মন যে গানটা গাইছেন 2টা গান আমি বাবার কাছে শুনছি, এখন ওই গানগুলো পাইতেছি না। ওই দেশে যে ইন্ডিয়াতে যে খোঁজ করছি কিন্তু আমি পাইনি। একটা আছে গৌরূপ দেখে হইয়াছে বল ঔষধার মানে না, চল সজনী যাইগে নদী, এটা বাবার কথা। তারপরে ওই যে গান চললই, এবং এই সুবাদে আবার ওনার চাকরি হয়ে গেল অল ইন্ডিয়া রেডিওতে, এই 1947 আগে। তো যখন নাকি 1947 দেশ বিভাগ হবে, ঠিক তার আগ মুহূর্তে আব্দুল আলিম চলে আসছে এদেশে। আব্দুল আলিম কার আবিষ্কার কেউই বলতে পারে না, কিন্তু আমি বলতে পারি আমার বাবার কাছ থেকে রাখছি। উনি আমার খুব স্নেহ করতেন, মায়ের খেতাম মাঝে মাঝে, আবার আমার ছাড়া ওনার ভালো লাগতো না। সত্য কথা কি, ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল। তো আমার মনে আছে একটা হাসার কথা না বলে বলছি না, সন্ধ্যাবেলা উনি শুইলে পরে ওনার হাতটাও যে শক্তি ছিল, ওই হাতটাও একটু টিপে দিতাম, একটু মুসের কর দেয়, মুসরে দেয়, খাস বাংলা বলতে আমাদের মুসে দিতাম, আমাকে বাবা আস্তে আস্তে লিখ কেন, তো আমার মনে হয় ভেঙে যাবে, আমার শক্তি ছিল উপরাল বসালি, এই জন্য তো তোরে ডাকি। তো যাই হোক, তো এই ওনার কাছ থেকে একটু করে আদায় করতাম সব কিছু, একবার কৌতুক সহ। যাই হোক, ওটা পরে কথা। তারপরে ওই দেশ বিভাগের পরে আব্দুল আলিম গেছেন, তো বলছে আমি গান গাই, তো গাও একটা। তো গান গাইতেছেন যে কালো ছেলে, কালো কোকিল, কিন্তু কোকিলও ফেল তার কাছে। বলছে এই তুমি যাবো আমাদের সঙ্গে, কখন যাবো, তোমার আব্বা মা রাগ করবেন, জি না, আমি গান গাই দিকে আমার তো বাড়িতেই ঢুকতে দেয় না। তারপরে দেশ বিভাগের আগে চলে আসলেন। চলে আসার পরে তো এখানেই সে বাবা যেহেতু অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন, তখন ওই যে নাজিমউদ্দিন রোডে নাকি রেডিও ছিল, রেডিও পাকিস্তান, তখন ওই জায়গা ওনার চাকরি হলো। আর কবি জসিমউদ্দিন ছিলেন যে মাস কমিউনিকেশন, যেটা তথ্যবেতার ডিরেক্টর, ওই জায়গার চাকরি হলো আব্দুল আলিমের, আমাদের শ্রদ্ধেয়। আর আব্বাস উদ্দিন তো মাঝে মাঝে দলে যোগ দিতেনি, একসঙ্গে টিমই এক ছিল। তো উনি আমার বাবা অসংখ্য গান লিখছেন। তবে একটা জিনিস এই সাক্ষাৎকারে এর আগে শুনলাম, কাননবালা সরকার আমার বাবার ছাত্রী এবং প্রখ্যাত শিল্পী, সে অসংখ্য গান গেছে, কিন্তু সে যে কথাটা বলছে এটা আবার কিছুটা ভুল। যেমন অশেখকে যদি একজন একটা গান নিয়ে যায়, কারণ তাতে আমরা কেমনে বিরোধিতা করব। একটা গান দলিল রয়েছে আপনার, কিন্তু একজন হঠাৎ টিভি চ্যানেল দিয়ে দিল তাদের নামে বা তার নিজের লেখা বা বাবার, তো সেটা তো কিছু করার কাজে নেই। আর 2 নম্বর একটা গান, যেমন এই গলার হার গানটা হঠাৎ করেই ওই কানন, তো ওর একটা জিনিস কি ও ভালো সবসময় কেউ যে বলতো না কিছু, যে আমার এইটা করে দেন ওইটা করে দেন, আমার ভাই যা বলতো। তো ভাই ছিল অবিনাশশীল, সে তো আমারও উস্তাদ, যদু ছোট ভাই। তখন ওই গানটা গলার হার খুলে নিয়ে এটা রেকর্ড করলো সাবিনে আসবিন। ছবির নাম হলো রসের বেদানি, আর মিউজিক ডাইরেক্টর ছিলেন হলো ইউনুস আলী খানা, তার জীবিত থাকছি। সেই গানে যদি অন্যের কেউ নামে নিয়ে যায়, তাহলে কি এটা ঠিক? আপা অনেক প্রমাণ আছে, আরও কিছু প্রমাণ আছে যেটা গ্রামোফোন রেকর্ড, সেগুলোর মধ্যে বাবার নাম আছে, আব্দুল আলিম অসংখ্য গান আছে বাবার, সেগুলো অন্য নামে চলে যায়। আর তোমরা তো কিছু করেন না, এই যে এখন এই প্রমাণগুলো কেমনে দেবো? আর তাই আর কি, এই জন্য আমার কি কোনো খাতা বা এরকম কিছু নাই আপনাদের হাতে? আমাদের খোঁজ করতে হবে যে আমার ভাই যে অবিনাশ, সে তো আমার গান বাজানো অনেক আগে, তার ঘরে আরও কিছু আছে কিনা, অনেক পাওয়া গেছে, কিছু পাওয়া গেছে, ওটা আমি খোঁজ করে বাড়ি করতে হবে। আর আরেকটা কথা না বলে পারছি না, আমাদের এই দোতারা সম্বন্ধেই বলছি আর কি। এই যন্ত্রটা এত মানে আমাদের দেশের যন্ত্র,
তো এইটার উপর আমি কিন্তু ছোটোবেলাতেই আকৃষ্ট, কারণ কানুনওয়ালা সরকার যখন আমাদের বাড়িতে যাইতো তখন শুধু বাবার মিষ্টি হাত বা অবিনাশ বাজাইতো আমার ভাই, তখন আমি চিন্তা করলাম সর্বনাশ কেমনে হয় এগুলো। তখন আমি গানও গাইতে পারতাম, কিন্তু গান মনে রাখতাম বাজনাটির উপরে কি বেশি খেয়াল ছিল, যেটা তো কঠিন বেশি। সত্য কথা বলতে কি আপা, আমি না বলে পারছি না, এদেশে সবটা তো চর্চার দরকার, সাধনার দরকার। এখন এই মিউজিশিয়ান হইতে গেলে তো অনেক সাধনা, যে কেমন আমি কিছু মনে নেবেন না, যেমন এক শিল্পী গাবে আমি তেওরাই গাবো, আরেকজন বলবে আমি দাদরাই গাবো, আরেকজন বলবে আমি গাবো জাপতালে, তাহলে কী হবে, সব জানতে হবে না। তো এই জন্যে আমার 3 ছেলে, আমার 4 ছেলে, 4 ছেলের মধ্যে মেজর ছেলে যে সুমন কুমার শীল, সেই দোতাটা আমার কাছে শিখে বা বাজায় আনে এই প্রজন্মে, যে যন্ত্রই শিখো বাবা, তবে আমাদের বাংলা যন্ত্র কম্পালসারি সাবজেক্ট, যেমন স্কুল কলেজে পড়ে এইটা বজায় রেখো। আমি প্রত্যেক শিল্পীর বলি। তবে এখন যে এই প্রজন্মের কিছু শিল্পীরা, এই যেমন এই যে কানুন বললো, এই প্রজন্মের আরেকজন শিল্পী আপনার এখানে অনেকগুলো গানগুলো, ওনার অনেক সংগ্রহ আছে, অনেক গান আছে। আর কানুনওয়ালা সরকারের যে সাক্ষাৎকার শুনলাম সেটা আমি বলি, ওইটা ছিল বিহারিদের সাথে বাঙালিদের একটা দাঙ্গা। রাইট বলতে ওই হিন্দু মুসলমান ছিল তাও না, আমি শুনছি বাবার কাছে। আর ওই সনটা ছিল 1964 রাইট হলো, আর 1965 নাকি ওই যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হলো ইন্ডিয়ার, তাই আর কি, এটা আমার সঠিক মনে আছে। আর কানুনওয়ালা সরকারের যে ওই সময় কিন্তু ওই স্বাধীনতা যুদ্ধের সময় বাবা মারা যান নেই, পরে না উনি বলেছেন, আচ্ছা পরে মারা গেছেন। ওনার কানুনওয়ালা সরকারি এক আত্মীয় বাড়ি ওই বুড়িগঙ্গা নদীর এবার জায়গার নাম পুবদ্বীপ, তাও বাবা বলছেন, তাই আর কি। এখন বলেন আমার বাবা আমাকে অনেক স্নেহ করতো। আর অবিনাশ তো আরেকটা ব্যক্তি। আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, যে বাবার সাথে আপনি বাজাচ্ছেন, এরকম কোনো প্রোগ্রাম বা এরকম কোনো স্মৃতি আছে? সেগুলো তো হারিয়ে যাওয়ার মতন। তো বাবার সাথে কোনো অনুষ্ঠানে গেছি, কিন্তু বাজাইছিও, কিন্তু সেগুলোর কিছুই নাই। আর একটা যদিও আমাকে শিখিয়েছিল, সেই সময় আমার দেশের বাইরে ছিল, ওইটা ওই বইয়ের মধ্যে আছে যে আমার ভাই অবিনাশের সাথে। আর বাবার এই যে একটা সম্বর্ধনা দেওয়া হলো, শিল্পকলা একটা পদক দেওয়া হলো, বাবা কানাইলাল শীল, উস্তাদ গুল মোহাম্মদ খান আর ফুলদুরি খান। তো ওই জিনিসগুলো সংগ্রহ নেই। তো তখন আমরা 2 ভাই বাজাইছি আর কি, অবিনাশ শীল, আমি। তার আপনার বাবার বিষয়ে কোথাও কোনো লেখা বেরিয়েছে বা কোনো গবেষণা কাজ? না, তা বেরিয়ে নেই। তবে উনি ওই যে ওই 88 ওই মরণোত্তর 21 পদক পাইছেন। আর ওনার লেখা তো করে নেই, গবেষণা হয় না, কিছু নেই। আর কত বলবো যদি কেউ না বলে। তো যেমন আমি শিল্পকলে চাকরি করতাম, এখন তো 2-3 মাস একটু এসে আছি, এলপিআর আছি, মানে রিটায়ারমেন্ট হয়ে গেছি। তো অনেক বলছি, এখন যদি কেউ কাজ না করে তাহলে সেটা তো করতে না, আমরা অনুরোধ করতে পারি। আমি মনে করেন কত সংখ্যক গান হতে পারে ওনার গান? অসংখ্য, কমসে কম সবকিছু আমার সংগ্রহ নেই। আমি ওনার কাছে যেটা জানতাম কমসে কম 400 তো গান হবেই। অসংখ্য গান ছিল ওনার, কতগুলো বেহাত হয়ে গেছে, তো মানুষ নিয়ে গেছে, কারণ প্রমাণ তো নাই। কি যেগুলো ছিল গ্রামোফোন রেকর্ড, কিছু আছে যেমন শিল্পীর রেকর্ড আছে আব্দুল আলিম। তো একজন বলছে না এটা আমাদের, তো ডরে আমার বাবার নামই বললো না, গেল এটা তাদের নাম। কিন্তু আমি তো আর এইসব স্যাক্রিফাইস করবো না, বলবো না কেন। কিছু জায়গা আছে বিভিন্ন বাদ্যবাদকতা আছে, এই জন্যই অনেক কিছু। আর কিছু গান যে আছে ঠিক আমি চেষ্টা করলে হয়তো কানুনওয়ালা সরকারি মনে করে দিতে পারবো। আমি চাই আমাদের দেশের এইসব জিনিস বজায় থাকা। আপনি যেটা করছেন, এই সব উদ্যোগ নিয়ে যদি অন্য সবাই করতো তাহলে আমাদের দেশে অনেক কিছু হইতো, তাই আর কি। তা নিয়ে চাপা, যেটা সত্যি কথা বলতে কি আমি না বলেও পারছি না, একটা গাছ যদি আপনি লাগান, সেই গাছটা যদি ফলের আশা করে, সে গাছটাকে যত্ন করতে হবে না? তা আমি বলি না, আমি বললি পরে কৃষি কী হয়। আমি মনে করি সরকারি সহযোগিতার দরকার এদেশের শিল্পী সাহিত্যিকের মধ্যে। বাড়িটা কি আছে এখন আছে? ওখানে আপনি বলছিলেন কোন একটা ফলক, ওটা কারা করেছে? আমরা এই ঢাকাতে করছি, কইরা কত শুনেন মারা গেলেন, তো এখানে আমরা ছুঁয়ে আসি, কিন্তু অন্য কিছু করতে পারিনি। তার জন্ম মৃত্যু কোনো কিছু পালন করা হয়? হ্যাঁ, তা করি আমরা। মৃত্যুবার্ষিকীটাই বেশি করি, জন্মবার্ষিকীটা কম করা হয়, সেটা মিডিয়ায় খুব কম হয়।
তো মিডিয়ার কাছে গেলে মিডিয়ার বদনাম করবো না, তাদের আমি অনুরোধ করবো যে আগামীতেও যাতে আপনি একটু সহযোগিতা করবেন, যাতে মিডিয়া এগুলো করা হয়। অনেক সময় সত্যি কথা বলতে কি না, আমি নিজে পর্যন্ত পেপার হাইটে দিয়েছি বিভিন্ন পত্রিকায়, কিন্তু সবটা আসে নাই, আমি নিজে দিছি, কেউ বলতে পারবো না যে দেয় নেই। আর অনেক মিডিয়া আমি বেশি আমাদের সময় নেই, তখন আমি আর উল্টে ঝগড়া করছি। আমি আবার একটু অন্যরকম, তো হয়তো আমার কিছু বেয়াদব নেবেন না, যে দেশের শুধু আমার বাবা কানাইলাল ছিল না, একজন শিল্পী তো তার সন্তানের কাছেই তো দায়বদ্ধ না। অসংখ্য বক্তব্য দিই যে আপনি যেটা করতেছেন সেটা তো আমরা সন্তানও করা হয় না, বিভিন্ন কারণে এনে কত কিছু সহযোগিতার দরকার, কত কিছুর দরকার, কিন্তু তাদের একটা লিস্ট থাকা উচিত যে আমাদের বিখ্যাত ব্যক্তি কারা আছেন তাদের জন্যে। আর সবচেয়ে বড় কথা, যদি সরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে অনেক কিছু করা যাবে। আমি মনে করি এটা করা উচিত, কারণ দেশের জিনিস, দেশের একটা সাবজেক্ট। আমার অনেকেই বলে, অনেক অফিসাররা আমার উপর রাগ, এই আমাদের দেশে অপসংস্কৃতি ঢুকে গেছে। আমি না স্যার, এটা বলবেন কেন, অস্বীকৃতি বলছি, আমার সাথে কথা বলে নেই। তুমি কি বলো, আমি অপসংস্কৃতি কেন বলবো? আমি বলছি অপর সংস্কৃতি, তাদেরটা তো ওইভাবেই থাকবে না। তবে আমাদেরটা বা আমাদের ধারাই চলবে, এই লোকসঙ্গীতের ধারাটাই এটা অন্যরকম, সব সুরে ডেকে দেয়। আজকে দেখা গেলো সিলেটে কয়লার খনি পাওয়া গেছে, অমুক জায়গায় ওই খনি পাওয়া গেছে, বলতে হবে না বাংলাদেশে যে লোকসঙ্গীতের খনি পাওয়া গেছে, পুরোটাই বাংলাদেশের লোকসঙ্গীতের খনি, লোকযন্ত্রের খনি। এই দোতারা সারিন দেয়, এগুলো তো হারাই যেতেছে পিনাক লঞ্চের মতন। এগুলো আমরা তো ধরে না রাখি তো হবে কেমনি? তা কে ধরবে? শক্তি তো লাগবে। তাই সহযোগিতা করতেছেন, অসংখ্য আপনাকে ধন্যবাদ। আমি কৃষি বলতে কি বলি না, ঠিক আছে দাদা, আমরা মানে কানাইলাল শীলের যারা যেখানে আছি সবাই মিলে যে তথ্য কণিকা বলবো, কেউ হয়তো পুরোটা কেউ জানে না। তা আপনারা যেখান থেকে তাকে ধরে রাখার মতো কোনো তথ্য যদি হয় সংগ্রহ করলে আমি এখানে, আমরা কেউ ব্যক্তি বিশেষ নই, আমাদের প্রতিষ্ঠান ছায়ানট এর হয়তো বাইরে আপনার প্রচারণা ওইভাবে আমরা আপাতত ওরকম কিছু করতে পারবো না, কিন্তু এগুলো সংগ্রহ করে এখানে আর্কাইভে রেখে আমাদের শিক্ষার্থীদের গান তো শেখাতে হবে, সেগুলো আমরা হয়তো ভবিষ্যতে পারবো। এখন আপনাদের আজকে যে সহযোগিতা বেশ কিছুদিন ধরে, আজকে নয়, আমরা বেশ অনেক দিন ধরেই এগুলো কথা বলছিলাম, আপনারা পরিবারের সবাই মিলে যেভাবে চেষ্টা করছেন, আশা করছি আমরা পুরো কানাইলাল শীলকে কোনো না কোনো দিন উপস্থাপন করতে পারবো জাতির সামনে। আপনি অসংখ্য ধন্যবাদ জেসমিন বলি আপা। আর ওই কাননবালা সরকার সাক্ষাৎকার যা শুনছি, হয়তো ভুলে গেছিল, আমার বাবা সন্তোষ ঘোষের ওই বাড়িতে যেটা ছিলেন ওটা হোটেল না, ওটা একটা ম্যাচ ছিল। জি জি জি, বাবা কি যেন ছদ্মনামে লিখতেন বলছিলেন? না না না, কোনো সময় আমি সেটা শুনিনি, এটা ভুল কথা। কেন ছদ্মনামে যাবেন? ওটা ভুল অনেকের ভুল কথা, সেটা আমি শুনিনি কোনো সময় ওনার কাছে। উনি একাধারে যেমন অসীম সাহসী লোক ছিলেন, আর আমাদের সবসময় বলতেন, শোনো তুমি যখন গান বাজনা করবো আমাকেও চিনবা না, কোনো বড় গেস্ট থাকুক, মন্ত্রী মিনিস্টার থাকুক, তুমি শিল্পী, তুমি গান বাজনা করবা, তুমি ভয় পেলে তো হবে না, তোমার আগে সাহস থাকতে হবে, ভয় পেলে তো তোমার জিনিস অর্ধেক হয়ে যাবে। এই জন্য আমি পৃথিবীর অন্যান্য দেশে, অনেক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সরকারি বেসরকারি, কিন্তু আমার বুকটা কাঁপে নাই। কারণ বলে সরকারের সাথে তো বেশ কয়েকটা দেশে গেছি সরকারি। ছদ্মনামে লেখক অনেক সময় লেখেন যে ওই একই সাথে পত্রিকাগুলো যে বাধ্যবাধকতা থাকে, একই মানুষের গান, মানে একই মানুষের লেখা বারবার ছাপতে সমস্যা হয় অনেক সময়, নানা কারণে ছদ্মনাম নেয়। অনেক বড় বড়, যেমন রবীন্দ্রনাথও ছদ্মনাম নিয়েছেন। এটা মানে অশুদ্ধ কিছু না, এটা না না না, উনি এটা নেন নাই, আর ওনাকে ওইভাবে ফলো করাও হয় না কোনো সময়। কিন্তু যখন নাকি উনি 1947-এ ওই আগে যখন ওই ইন্ডিয়াতে ছিলেন, মানে ওই ভারতে ছিলেন, তখন ওই বড় বড় উস্তাদ ওই আলাউদ্দিন খাঁ সাহেব, তো ওনাদের কাছে উনি সেতারের তালিম নিয়েছেন, যে সর্বনাশ, একে তো অনেক কিছু দেওয়া যায়, অনেক সহযোগিতা পাইতেন। আচ্ছা, আরেকটু থামাই আপনাকে। 71, আমরা যদিও শেষ করতে যাচ্ছিলাম, জি জি, এটা একটা প্রসঙ্গ একটু। 71 সালে উনি কোথায় ছিলেন? জি, 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তো ঢাকা ওই রেডিওর থেকে কোনো রকম প্রাণে বেঁচে গেছেন। ওনার পক্স হয়েছিল, আমি শুনছি, তখন আমি ঢাকে না, তখন আবার দেশের বাড়ি। তো ওনার পক্স মানে যেমন ভাই অবিনাশ ছিল, অফিসে যান নাই, ওই সময় 25 মার্চ তামা হয়ে গেল। 25 মার্চ আগের থেকে ওই শাহবাগ রেডিও অফিসে যে চাকরি করতেন, আমার ভাই অবিনাশে চাকরি করতো, ওইখানে পালাইটা লিয়ে যে কাননবালা সরকার আমাদের শিল্পী নদীর উপর, মানে বুড়িগঙ্গা নদীর উপর, ও এটা বলেন নদীর নামটা, তো ওইবার দেখে ওই একটা গ্রাম আছে পুবজি, সেখানে কাননবালা সরকারের কাটতে পারি।
আচ্ছা, ওকে, ছিলেন, আচ্ছা। তাই আর কি। তো ঠিক আছে দাদা, আচ্ছা, আজকে শেষ অনেক করলাম। ভুল ত্রুটি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। তবে আপনারা যে চেষ্টা করছেন, আপনি তারা আমাদের এক এই সেনাসপদ এই যে ইরফান, আমি অত্যন্ত খুশি হলাম যে আপনাদের এই উদ্যোগ যে আপনারা যে নিয়েছেন, তাতে অনেক কিছু আপনার কাছে কৃতজ্ঞ আমাদের ফ্যামিলি আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। ধন্যবাদ।